নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দুদিন ধরে একটা খবর সবার কাছেই খুব অ্যাকসেপ্টেবল অবস্থাতে রয়েছে, সেটা হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইউএসএ এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সাইন হতে যাচ্ছে এবং 19শে জুন, আজকে হচ্ছে 17 তারিখ, কাল বাদে পরশু সুইজারল্যান্ডের জেনেভাতে এ বিষয়ে একটা ফাইনাল মিটিং হওয়ার কথা আছে এবং সেই মিটিংয়ে আশা করা হচ্ছে, এখনও পর্যন্ত আমাদের মিস্টার ডোনাল্ড ট্রাম্প, মিস্টার আঙ্কেল স্যাম যেটা বলছেন, অ্যাকর্ডিং টু দ্যাট, ইফ এভরিথিং গোজ রাইট, তাহলে একটা যুদ্ধবিরতি চুক্তি সই হবে। এবার সেটা কি হবে না হবে সেটা তো সময় বলবে। আপনাদের কার কি ওপিনিয়ন এই যুদ্ধবিরতির প্রস্তাব সম্বন্ধে? মানে এটা কি সিরিয়াসলি তার মানে ফাইনালি যুদ্ধবিরতি হচ্ছে, বা এর ফলে কি যুদ্ধ থামছে, নাকি যেরকম ছিল সেরকম ভাবেই হবে, বা এটা একটা সাময়িক ক্ষণিকের বিরতি? সেটা হতে পারে ফর ফিউ ডেজ, হতে পারে কয়েক সপ্তাহের জন্য, হতে পারে ফর ফিউ মান্থস, যেটাই হোক না কেন, ওয়েদার ইটস ফর ফিউ ডেজ অর উইকস অর মান্থস, আবার কি তাহলে যুদ্ধ শুরু হবে? ফলে আপনারা কমেন্ট বক্সে যদি ইচ্ছা করে আপনাদের নিজস্ব যা ওপিনিয়ন আছে সেটা জানাবেন। আমি আমার মতন করে যেটা আমার মনে হয়েছে সেটুকু আপনাদের সামনে রাখছি। ফলে এই যে যুদ্ধ, যেটা প্রায় 4 মাস হতে যাচ্ছে, যেটা কম বেশি, তো সেই 4 মাসের যুদ্ধের ফলে ফাইনালি কনক্লুশন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, আমার হিসাবে আমেরিকা আননেসেসারি একটা যুদ্ধের মধ্যে ঢুকলো এবং যে যুদ্ধটা সারা বিশ্বের জন্য চাপিয়ে দিল। আদারওয়াইজ এই যুদ্ধটা এই দিকে এতটা সিরিয়াস হয়তো হতো না। এই যুদ্ধটা এইভাবে সারা পৃথিবীকে, মিডল ইস্টকে, ইউরোপকে এবং এশিয়ান মোর অর লেস প্রায় সবকটা কান্ট্রিজকে এইভাবে চিন্তায় ফেলে দেওয়ার মতন কোনো জায়গাতেই যুদ্ধটা যেত না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এবার এই 28শে ফেব্রুয়ারির যে যুদ্ধ, সেটা হঠাৎ করেই আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের ইনস্ট্রাকশনসে ইরানের উপর মিসাইল হামলা চালালো এবং সেই যুদ্ধটা কিন্তু যথেষ্ট বড়োভাবে অ্যাগ্রাভেট করে গেল এবং ফাইনালি এই যুদ্ধের ফলে বেশ কিছু হাজার হাজার মানুষের কিন্তু প্রাণহানি হলো, মারা গেছেন অনেকে, অনেকে আহত হয়েছেন, তারও বিভিন্ন রকমের মাত্রা রয়েছে। বিশ্ব বাণিজ্যতে মানে ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড, মানে গ্লোবাল বিজনেসে যদি দেখি, ইকোনমিতে একটা মস্ত বড় আঘাত এসছে। ইনফ্লেশন অ্যাক্রস দ্য কান্ট্রিজ, সমস্ত দেশের জন্য কিন্তু বেড়েছে। এমন কোনো দেশ নেই যে দেশের ইকোনমিতে এর আঘাত আসেনি বা ইকোনমি ক্ষতিগ্রস্ত হয়নি বা মুদ্রাস্ফীতি বাড়েনি। এবারে কয়েকটা মানে ইউকে এবং ইউএসএ বেসড কতগুলো নিউজ পেপারে খুব সুন্দর হেডলাইন, যেটা আমার আজকের হেডলাইনটা খুব পছন্দ হয়েছে, এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমারও ব্যক্তিগত মত সেটাই বলে আমার মনে হয়েছে এগুলো খুব আমার জন্য জাস্টিফাইড, বা আমার মনে হয়েছে আমার মতের সঙ্গে মিলছে। যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার শিরোনামে বলা হয়েছে, আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধে হেরে গেছে। দ্য নিউ ইয়র্ক টাইমস বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধে হেরেছেন। দ্য গার্ডিয়ানের কলামে লেখা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পে ইরান চুক্তি একটি সাময়িক বিরতি মাত্র, কোনো বিজয় নয়। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা শিরোনাম ছিল দ্য আটলান্টিকে লেখা হয়েছে, ট্রাম্প উদযাপন করছেন আর আমেরিকা আত্মসমর্পণ করেছে। এই লাইনটা কিন্তু মারাত্মক। ট্রাম্প উদযাপন করছেন, ট্রাম্পের মতন বিভিন্ন জিনিস ঢাকঢোল পেটান, সেটা কতটা সত্যি, কতটা বাস্তবে তার কোনো ভ্যালু আছে কিনা, সেটা আজকের দিনে প্রবাবলি আমার আপনার কারোর কাছে অজানা নয়। ফলে ট্রাম্পের ভ্যালুকে কতটা ভ্যালু দেবো, আর মানে ট্রাম্পের কথাকে কতটা ভ্যালু দেবো আর কতটা ভ্যালু দেবো না, সেটা আমরা আজকের দিনে নিজের মতন করে ডিসাইড করে ফেলেছি। যার ফলে ওভারঅল যদি আজকের নিউজ পেপারগুলো দেখেন, তাহলে পশ্চিমা যতগুলো গণমাধ্যম আছে বা দেশের যে প্রত্যেকটা দেশের আপনি যদি নিউজ পেপারগুলোর হেডলাইন যদি দেখেন, তাহলে প্রত্যেকে কিন্তু এক বাক্যে এটা স্বীকার করেছেন যে ওভারঅল আমেরিকা সবভাবেই সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক সব ক্ষেত্রেই কিন্তু এই যুদ্ধ থেকে দুর্বল, এটা প্রমাণ হয়েছে। আর ট্রাম্পের এই পাগলামোর ঠেলাতে আমেরিকাবাসীকেও এর মূল্য চোকাতে হচ্ছে বা হবে। এবং খুব পরিষ্কার করে যদি দেখি, তাহলে সারা বিশ্ববাসীকে এই পাগলামির জন্য তার মূল্য চোকাতে হচ্ছে এবং আগামী দিনেও হবে। আমি আমার প্রায় প্রত্যেকটা কথায় বলেছি যে এই যুদ্ধটা আমেরিকার চাপিয়ে দেওয়া যুদ্ধে কোনো অবস্থাতেই আমেরিকা এমন কিছু করেনি যার জন্য সেই যুদ্ধটাতে কন্ট্রোল নিতে পারবে, এমন কিছু ছিল না। আর সব থেকে বড় ব্যাপার, একটা চাপিয়ে দেওয়া যুদ্ধের ফলে প্রত্যেকটা দেশের ইকোনমিক ক্ষতিগ্রস্ত হলো এবং এটা কিন্তু এখানে থেমে গেল না। যুদ্ধবিরতি যদি হয় বা, তাহলেও জেনে রাখবেন এই ধাক্কা
আমাদেরকে, অর্থাৎ আমরা মানে আমি আপনি যারা আমরা এন্ড ইউজার, তাদেরকে কিন্তু বেশ কিছু মাস নয় বেশ কিছু বছর ধরে এই আর্থিক ক্ষতি যেটা হয়েছে সমস্ত সারা বিশ্বে, তার দায়ভার কিন্তু বা তার অ্যাকচুয়ালি খেসারত কিন্তু আমাকে আপনাকে দিতে হবে। আমাকে আপনাকে মানে আক্ষরিক অর্থে শুধু আমি বা আপনি নই, সারা বিশ্বের সাধারণ নাগরিক বা সাধারণ জনগণ যেটা তারা। কারণ কি পলিটিক্যাল পার্টির লিডারদের কারোর গ্যাটের পয়সা থেকে কিচ্ছু যায় না। ভারতবর্ষও যা, আমেরিকাও তা, রাশিয়াও তা, ইউকেও তা, ফ্রান্সও তা, জার্মানিও তা, সমস্ত দেশ। ফলে সাধারণ মানুষকে ভুগতে হয়। আজকের দিনে পেট্রোল বা ডিজেল আমাকে আপনাকে কিনে ব্যবহার করতে হয়। পলিটিশিয়ান যে আজকের দিনে কোনো এমপি বা এমএলএ কে যদি দেখেন বা সেই সমগোত্রীয় বিদেশেও যদি দেখি, তাহলে কিছু কম বা কিছু বেশি তারা ফেসিলিটিস পায়। তাদের ক্ষেত্রে তারা বিভিন্ন অ্যালাউন্স বা বিভিন্ন রকমের তাদের জায়গা আছে যেখান থেকে এই পয়সাটা তাদের জন্য কম্পেনসেট হয় বা হওয়ার জায়গা রয়েছে, যার ফলে এই পয়সাটা কিন্তু ফাইনালি আমার আপনার পকেট থেকেই যাচ্ছে বা যাবে, যার ফলে আমাকে এবং আপনাকে কিন্তু এই যুদ্ধের দায়ভার বহন করতে হলো। এবার দেখি মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ শুরুর সময় কি বলেছিলেন, আর ফাইনালি এই প্রায় 4 মাস যুদ্ধের পরে এই যে এখন উনি যুদ্ধবিরতি করে লাফাচ্ছেন, সেই সময় দাঁড়িয়ে আসল বাস্তবে কি এলো। উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছিল সম্পূর্ণ বিজয়, অর্থাৎ ইরানের এগেনস্টের এই যুদ্ধে কমপ্লিট উইন, এই কথাটা উনি মেনশন করেছিলেন। কমপ্লিট উইন উনি মানে আমেরিকা পাবে। আমি বা আপনি বা আমরা সবাই জানি যে সম্পূর্ণ বিজয় হয়েছে কি, সম্পূর্ণ তো ছেড়ে দিন, বিজয় আদৌ হয়েছে? এটা কোনো বিজয়ই নয়, এটা তো তার মানে যুদ্ধবিরতি। তাহলে এই যে যুদ্ধবিরতির জন্য আপনি যুদ্ধ করলেন কেন? আর এখন আপনি ফেসে গেছেন বলে যুদ্ধবিরতি করছেন। বেসিক্যালি যুদ্ধবিরতিতে ক্ষতি হয়েছে, ইরানের ক্ষতি হয়েছে, অবশ্যই ক্ষতি হয়েছে, কিন্তু ইরান এমন অনেক কিছু দেখিয়ে দিয়ে গেছে যা কিন্তু আজকের দিনের প্রত্যেকটা দেশ ওয়াচ করেছে, অবজার্ভ করেছে, তারা তাদের মতন করে এই ঠেলাই যুদ্ধেতে স্ট্র্যাটেজি ডিসাইড করেছে। আমি সেটাতেও আসছি। ফলে একটা হলো ইরানের এগেনস্টে আপনি বলেছিলেন যে সম্পূর্ণভাবে যুদ্ধ জয় করবেন, যেটা সম্পূর্ণ মিথ্যে কথা প্রমাণিত হয়েছে। সেকেন্ড যেটা, সেটা উনি বলেছিলেন যে ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ করবে। বাস্তবে যেটা হলো, ইরান কন্ডিশন চাপালো। যতগুলো যুদ্ধবিরতি দেখছেন বা দেখছে, মানে এর আগেও যা দেখেছি, আজকেও যা দেখছি, আগামী দিনেও যদি কিছু দেখি, তাহলে প্রত্যেকটা যুদ্ধবিরতির প্রস্তাবে কন্ডিশন এসছে ইরানের থেকে। কোনো অবস্থাতে কোনো যুদ্ধবিরতির কন্ডিশন কিন্তু ইউএসএ দেয়নি বা দিতে পারেনি বা দেওয়ার সাহসও করেনি। কোনো অবস্থাতে আমরা কিন্তু এটা দেখিনি যে ইরান আগ বাড়িয়ে যুদ্ধবিরতির জন্য কোনো রকম উৎসাহিত হয়েছে, কোথাও কোনো প্রপোজাল দিয়েছে, কাউকে মোটিভেট করেছে যে ভাই তোমরা গিয়ে এই যুদ্ধবিরতির জন্য দরবার করো, কাউকে বলেনি। ইরান আজও কিন্তু ডোন্ট কেয়ার অ্যাটিটিউড নিয়েই চলছে, এবং এই যে যুদ্ধবিরতি নিয়ে লম্ফজম্প, সেটা কিন্তু মিস্টার ট্রাম্প করছেন, ইরান নয়। যার ফলে শর্তহীন আত্মসমর্পণ যেটা মিস্টার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যে কথা। বাস্তব দুনিয়ায় সম্পূর্ণ অন্য। আজকের দিনে যদি দেখি, তাহলে ইরান শর্ত চাপাচ্ছে এবং বেসিক্যালি আমেরিকা সেই শর্ত একটু ঘুরিয়ে কোটিং দিয়ে, সুগার কোটিং দিয়ে সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করছে, ঘুরিয়ে। বুদ্ধিমান তো, যার ফলে সেটা ঘুরিয়ে করছে। এছাড়া কি করেছিলেন তিনি, যেটা জোর দিয়েছিলেন সেটা হচ্ছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে প্রজেক্ট, সেটা কমপ্লিটলি উনি ওয়াশ আউট করে দেবেন, এবং ইরানের কোনো মানে পরমাণু যুদ্ধের কোনো সম্ভাবনা ইরানের দিক থেকে থাকবে না। অর্থাৎ পারমাণবিক কোনো বোমা বা পারমাণবিক কোনো অস্ত্র ইরান বানাতে পারবে না, এটা ইনশিওর করবেন। অর্থাৎ ইরানের কাছে কোনো ইউরেনিয়ামও থাকবে না। বাস্তব ইরান ওটা নিয়ে কোনো কথাই বলেনি। ইরান অলরেডি, ইরানের কাছে যে 450 বা 460 কিলো মতন ইউরেনিয়াম আছে যেটা শোনা যাচ্ছে, সেটা অলরেডি তাদের ইলেকট্রিফিকেশনের জন্য যতটুকু প্রয়োজন তার উপরে গিয়ে 3 থেকে 5% পিউরিফিকেশন হলে ইলেকট্রিফিকেশন হয়। তারা অলরেডি 60%-এর মতন পিউরিফিকেশন করে বসে আছে। ফলে আর 30%, 90% হলে পারমাণবিক বোমা তৈরি হয়, এটা এখন সবাই জেনে গেছি। যার ফলে ইরান প্রায় একটা এই ধরনের কিছু অস্ত্র বানানোর দোরগোড়ায় চলে এসছে। তাহলে যে দেশটা 60% অলরেডি পিউরিফিকেশন করে বসে আছে, সে আর 30% করবে না? সে এইখানে, এবং আমেরিকার মতন একটা দেশ যার কথার কোনো বিশ্বাসযোগ্যতা নেই, যে প্রয়োজন ফুরিয়ে গেলে যে দেশটা নিজের ছায়াকেও মারায় না বা ছায়াকেও অস্বীকার করে, তার কথায় কেউ ভরসা করে বা করবে? ফলে উনি যে জোর দিয়েছিলেন যে ইউরেনিয়াম, মানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রজেক্ট কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হবে এবং এটা কোনোভাবেই সাকসেসফুল হতে দেওয়া হবে না, এটাও কিন্তু ওই বাংলা একটা কথা আছে, সেগুড়ে বালি। সো দিস ইজ এগেইন এ বিগ টাইম কোয়েশ্চেন।
এছাড়া আর একটা যেটা বলেছিলেন, ইরানের পারমাণবিক উপাদান অর্থাৎ এন্টার ইউরেনিয়ামটাকেই সরিয়ে নেওয়া হবে বা ইউএসএ নিয়ে যাবে বা যাই করুক না কেন, সেটাও কোনো কিছুই হয়নি, হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আজ এই 4 মাস যুদ্ধের সময়ও বা যুদ্ধের পরেও যদি দেখি, এখনো ইউএসএ খুঁজেই পায়নি যে ইরান এই ইউরেনিয়ামটাকে কোথায় রেখেছে, আজ পর্যন্ত খুঁজে পায়নি, কাজে সেটারও কোনো প্রশ্নই উঠছে না। এছাড়া আরেকটা কি দিয়েছিলেন, যে এই পরবর্তীকালে যে স্ট্রেট অফ হরমুজটা পুরোটা খুলে দেওয়া হবে। আপাততভাবে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ খুলে দেওয়া হবে, বাট ইরান কিন্তু একটা কন্ডিশন অলরেডি রেখে দিয়েছে যে স্ট্রেট অফ হরমুজের উপরে তারা একটা টোল ট্যাক্স চাপাবে, এবং এই টোল ট্যাক্সটা কিন্তু একটা হেভি টোল ট্যাক্স, যেটা কিন্তু প্রত্যেকটা দেশের জাহাজ যাতায়াত করতে গেলেই তাকে দিতে হবে, এবং সেইটা তো জাহাজ কোম্পানি বা দেশ দেবে না, সেটা ঘুরে ফিরে জনসাধারণের উপর থেকে তোলা হবে। যদিও সেটা কিন্তু পরবর্তীকালে গতকালের যে নিউজ এসছে তাতে আমেরিকাও বলেছে এবং ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিজ বলার ফলে ইরান বলেছে যে ঠিক আছে আমি টোল ট্যাক্স চাপাবো না, কিন্তু এই যে স্ট্রেট অফ হরমুজ জাহাজ যে ইউজ করবে, যে দেশেরই জাহাজ ইউজ করুক না কেন, তার এগেনস্টে আমি একটা সার্ভিস ট্যাক্স নেব। প্রথম কথা হচ্ছে জিনিসটাই একটা বেনিয়ম বা অনিয়মের জিনিস। তার কারণ হচ্ছে স্ট্রেট অফ হরমুজ প্রকৃতিগতভাবে তৈরি, ন্যাচারালি মেড, মনুষ্য তৈরি বা হিউম্যান মেড যদি কোনো ক্যানাল বা এই ধরনের কোনো যদি জায়গা হয়, তার এগেনস্টে সেটা বানানোর জন্য যেহেতু একটা কস্ট ইনকার করা হয়েছিল, তার এগেনস্টে যে বা যে সমস্ত দেশ এই খালটাকে বানিয়েছে বা ক্যানালটাকে বানিয়েছে তার এগেনস্টে পয়সা তুলতে পারে। নেচার মেড একটা খাল, সেটার এগেনস্টে যদি আমি পয়সা তোলা শুরু করি, তাহলে আজকে ইরান যদি দাবি করে, কালকে আরও অন্যান্য কোনো দেশ দাবি করবে, ভারতবর্ষ দাবি করতে পারে, চায়নাও দাবি করতে পারে, ইন্দোনেশিয়াও দাবি করতে পারে, সিঙ্গাপুরও দাবি করতে পারে, স্ট্রেট অফ মালাক্কার জন্য অনেকগুলো, মালয়েশিয়া দাবি করতে পারে, ইন্দোনেশিয়া দাবি করতে পারে, সিঙ্গাপুরও দাবি করতে পারে, তাহলে প্রত্যেকেই পয়সা তুলবে এটা। এবং এটা তো সেই আমাদের বাংলার ওই বিভিন্ন গ্রামেগঞ্জে, মানে এক বর্ডার থেকে আরেক বর্ডার ক্রস করার জন্য যে টোল ট্যাক্সের অফিস, সেরকম টোল ট্যাক্সের অফিস খোলা হয়ে গেল। তো ফলে আজকের দিনে দাঁড়িয়ে স্ট্রেট অফ হরমুজ যদি দেখি, তাহলে স্ট্রেট অফ হরমুজে ইরান যেটা বলেছে, সেই ইরানের বক্তব্য অনুযায়ী যদি দেখি, তাহলে একটা সার্ভিস ট্যাক্স নেবে। আবার আর একটা কথা ভেসে উঠেছে যে এই যুদ্ধবিরতির বদলে আমেরিকা $300 বিলিয়ন ইরানকে সাহায্য হিসেবে দেবে, যদিও আমেরিকা সেটাকে ডিনাই করেছে। ফলে সেটার যে যথার্থতা কি আছে বা সেটার আদৌ সত্যি কিনা, সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা কেউ জানি না। এক সেকেন্ড ইম্পর্টেন্ট থিং কোথায় না, এই যে আজকের দিনে দাঁড়িয়ে এই যে প্রত্যেকটা দেশের ইকোনমি যেটা ক্ষতিগ্রস্ত হলো, সেটা যে কিভাবে রিকভারি করা হবে, সেটার জন্য কিন্তু কেউ এখনো কোনো কথা বলেনি। ফলে সেটাও একটা প্রবলেম। আর স্ট্রেট অফ হরমুজ যে এক্স্যাক্ট কবে থেকে খোলা হবে সেটাও বলেনি, বরঞ্চ আমেরিকা ইরানের কন্ডিশন মেনে তার যে $24 বিলিয়ন আউটস্ট্যান্ডিং রয়েছে, মানে তার মানে এই স্যাংশনস ইম্পোজ করার ফলে ইরান যে $24 বিলিয়ন পাবে, তার মধ্যে এই সুইজারল্যান্ডে বসে যে মুহূর্তে মানে পিস চুক্তি বা আপাতত যুদ্ধবিরতি চুক্তি যে মুহূর্তে তারা লাগু করবে, দেন অ্যান্ড দেয়ার স্টেপ বাই স্টেপ এই $24 বিলিয়ন মধ্যে $12 বিলিয়ন ইমিডিয়েটলি রিলিজ করে দেওয়া হবে। এটা অলরেডি আমেরিকা একটা প্রমিস করে বসে আছে, যার ফলে আলটিমেটলি যদি দেখি, তাহলে ইরান বা ইরানের সরকার কিন্তু এখনো খুব শক্তভাবে ক্ষমতায় আছে। এবং টু বি ভেরি প্রেসাইজ যদি দেখি, তাহলে ইউএসএ কিন্তু একটা সময় ভেবেছিল যে ইরানের জনগণ বর্তমান যে শাসন ব্যবস্থা বা শাসক আছে তাদের উপর অত্যন্ত ক্ষিপ্ত এবং ক্ষুব্ধ, যার ফলে তারা বিদ্রোহ করবে, এবং যে মুহূর্তে ইরান মানে ইউএসএ ইরানকে অ্যাটাক করবে, দেন অ্যান্ড দেয়ার সাধারণ জনগণ তারা সরকারের বিরুদ্ধে যাবে, বিদ্রোহ করবে, এবং ইউএসএ এর পেনিট্রেট করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। কিন্তু বাস্তবে দেখা গেল জাস্ট উল্টো হলো, ইরানের জনসাধারণের মধ্যে দেশপ্রেম বা দেশভক্তি জেগে গেল, তারা আপাতত কোনো পার্মানেন্ট সরকারের এগেনস্টে কোনো রকম বিদ্রোহে গেল না, উল্টে জনগণ এখন মিলিটারি এবং দেশের শাসন ব্যবস্থার সঙ্গে সহমত পোষণ করছে, যার ফলে ইরান কিন্তু এখন আগের থেকে অনেক বেশি স্ট্রং পজিশনে চলে এলো। যে ইরান অনেক বেশি দুর্বল হয়ে গেছিল, সেই ইরান কিন্তু আজকের দিনে অনেক বেশি স্ট্রং পজিশনে চলে এলো। আর ইরান ফাইনালি যদি দেখা যায়, তাহলে আত্মসমর্পণ তো করেইনি, বরঞ্চ সবসময়ের জন্য ইউএসএ-কে কন্ডিশন দিয়ে গেছে, আর ইউএসএ কিন্তু সেই কন্ডিশনগুলো মেনে গেছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা এটা এখনো ক্লিয়ার নয় যে এই চুক্তিটা যেটা শান্তি চুক্তি হবে, এটা কি সেই গতবারের 2015-র মতোই একটা শান্তি চুক্তি, যেটা কিছুদিনের জন্য লাগু হয়েছিল, পরবর্তীকালে 2017 থেকে 21 পর্যন্ত সময় ট্রাম্পের প্রথম সময়, অর্থাৎ প্রথম প্রেসিডেন্সিয়াল শিপে মিস্টার ট্রাম্প যখন এসেছিলেন, তখন উনি নিজেই এই চুক্তিটার ভ্যালুয়েশন উনি বুঝতে পেরে 2018-তে এই চুক্তিটাকে নাকচ করে দিয়েছিলেন, এই চুক্তিটাকে বাতিল ঘোষণা করে দিয়েছিলেন, এবং সেই চুক্তি থেকে ইউএসএ বেরিয়ে এসেছিল। এটা 2018 ঘটনা। অথচ 2015-তে কিন্তু
তখন মিস্টার বারাক ওবামা ছিলেন, তিনি কিন্তু এই চুক্তিটা স্বাক্ষর করেছিলেন ইরানের সঙ্গে, যে চুক্তিটাতে বেসিক্যালি কিন্তু ইউরেনিয়াম এবং ওই পারমাণবিক যুদ্ধের দিকে যাতে ইরান না যায় সেইটার উপরই কিন্তু টোটাল কনসেন্ট্রেশনটা ছিল, যার ফলে আলটিমেটলি কিন্তু কিছু হয়নি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এইটা ইরান বুঝিয়ে দিয়েছে যে তার কাছে একটা এর থেকেও অনেক বড় অস্ত্র আছে, সেটার নাম হচ্ছে হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ, এবং যেখান থেকে বিশ্বের 1/5 অর্থাৎ মোর দ্যান 20%, কম বেশি 20% বা তার বেশি তেল যাতায়াত হয়। তেল এবং তেল টাইপের জিনিস, অর্থাৎ এলএনজি হোক, এলপিজি হোক, যেটাই হোক না কেন, বিভিন্ন দেশের জন্য তেল এবং এই ধরনের জিনিস এই সমুদ্র পথে যাতায়াত করে, সেটা সারা বিশ্বের 1/5, যার ফলে এই স্ট্রেট অফ হরমুজের ভ্যালু বা ইম্পর্টেন্স সারা বিশ্বের কাছে বিরাট। ফলে ইরান বরঞ্চ এই যুদ্ধ দিয়ে একটা জিনিস বুঝে গেছে যে ওর কাছে এমন একটা অস্ত্র আছে এবং সেই অস্ত্রটাতে ওর কোনো হক নেই, কিন্তু তা সত্ত্বেও ওই নার্ভসটা, যেটা সফট নার্ভ যেটা, সেইটাকে ও প্রেস করে সারা বিশ্বকে কিন্তু বেসিক্যালি ব্ল্যাকমেল করছে। ভাববেন না এটা দিয়ে শুধুমাত্র আমেরিকাকে ব্ল্যাকমেল করেছে, সারা বিশ্বের কেউ কিন্তু সবাই এটা জানে যে এই যে স্ট্রেট অফ হরমুজকে ব্লক করা এটা সম্পূর্ণভাবে বেআইনি, কোনো অবস্থাতেই এটা সম্ভব না, কেউ করতে পারে না। তা সত্ত্বেও খেয়াল করে দেখুন সারা বিশ্বের কোনো দেশ, তারা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও, তাদের ইনফ্লেশন বাড়া সত্ত্বেও, তাদের সমস্ত প্রোডাক্টের দাম বাড়া সত্ত্বেও, তাদের কাছে তেল গ্যাসের আকাল হওয়া সত্ত্বেও কোনো দেশ কিন্তু ইরানকে চ্যালেঞ্জ করেনি বা ইরানকে অ্যাটাক করেনি, আদার দেন অনলি ইউএসএ এবং ইসরায়েল। যার ফলে ইরান কিন্তু তার কাছে এমন একটা ব্ল্যাকমেল করার অস্ত্র আছে বলে বুঝে গেছে, যেটা কিন্তু ইরান আগামী দিনে আবার প্রয়োগ করবে, এটা কিন্তু নিশ্চিন্ত থাকুন। ফলে ইরান কিন্তু কোনো অবস্থাতেই ভাববেন না যে কোনো রকম কমজোর হয়েছে, বরঞ্চ ইরান অনেক বেশি স্ট্রং হয়ে গেছে এবং স্ট্রং হয়ে ইরান কিন্তু অ্যাকচুয়ালি কমান্ড করছে। আর একটা জিনিস যেটা, বরঞ্চ স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে ইরান কিন্তু শুধুমাত্র ইউএস এর উপর যে প্রেশার ক্রিয়েট করেছে তা নয়, সারা বিশ্বের উপর প্রেশার ক্রিয়েট করেছে। এবং খেয়াল করে দেখুন সারা বিশ্বের সমস্ত দেশ আজকের দিনে কিন্তু ইউএসএ বা ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু দায়ী করছে। অর্থাৎ ইরান স্ট্রেট অফ হরমুজ ব্লক করে দিয়ে যেমন ব্ল্যাকমেল করলো, ইউএসএ এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেরই প্রেস্টিজ বা গুডউইল বা তাদের ইজ্জতে পুরো কালি দিয়ে দিল, আর সারা বিশ্বের লোক কিন্তু একই সঙ্গে ইউএসএ এবং বেসিক্যালি মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু তারা কালপ্রিট বলে মনে করলো। আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস এক্ষেত্রে বলছি, শেয়ার করছি সবার সঙ্গে, সেটা হচ্ছে ইউএসএর একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের উপর একটা প্ল্যাটফর্ম আছে যেটাকে বলা হয় ড্রপ সাইট নিউজ। সেই ড্রপ সাইট নিউজের যদি আমরা খবরটাকে রিলাই করি, তাহলে সেই প্রতিবেদন অনুযায়ী শান্তি চুক্তির আলোচনার সময় ইরানের প্রতিনিধিরা মিস্টার ডোনাল্ড ট্রাম্পের আচরণ বিশ্লেষণ করার জন্য সিনিয়র মনোবিজ্ঞানী অর্থাৎ সাইকিয়াট্রিস্টদের নিয়োগ করেছিলেন। জানা গেছে যে সেই সাইকিয়াট্রিস্টরা ট্রাম্পের সাইকোপ্যাথিক আচরণের ধরন বোঝার চেষ্টা করেছিলেন, যাতে ইরান নিজেদের আলোচনার কৌশল আগে থেকে ঠিক করে নিতে পারে। বিকজ ট্রাম্পকে অ্যানালিসিস করে ও কি চাইছে না চাইছে বডি ল্যাঙ্গুয়েজ থেকে বুঝে সেই মতো নিজেদের প্রিপারেশন নিয়ে নিতে পারে। তার মানে ইরান কি লেভেলে গিয়ে প্রিপারেশন নিয়েছে সেটা ধারণা করা যায়। এবং এর ফলে এই মনস্তাত্ত্বিক তথ্য ব্যবহার করে আলোচকরা, মানে এই সাইকিয়াট্রিস্টরা যারা এই আলোচনার টেবিলে বসবেন, তাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে বিভিন্ন প্রস্তাবের ক্ষেত্রে ট্রাম্পকে কিভাবে ইউজ করতে হবে এবং ঠিক ওই প্রস্তাব অনুযায়ী ট্রাম্প কি প্রতিক্রিয়া দেখাবে এবং সেই প্রতিক্রিয়ার এগেইনস্টে ইরান কিভাবে নিজেকে প্লেস করবে এবং কিভাবে তার ডিমান্ড প্লেস করবে, এটা কিন্তু সাইকিয়াট্রিস্টরা সমস্ত জিনিস প্ল্যান করে ইরানকে রেডি করে দিয়েছিল। ইরান ঠিক সেই একই প্রসেসে গেছে এবং গিয়ে ফাইনালি কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে মনস্তাত্ত্বিকভাবে যদি আমরা দেখি, তাহলে কিন্তু তারা আমেরিকাকে নিচে বসিয়ে দিয়েছে। অর্থাৎ তারা কিন্তু আমেরিকার উপরে হাবি হয়ে গেছে, যার ফলে আমেরিকা কিন্তু ইরানের যে কন্ডিশনস বা ইরানের যে প্রেশার তার নিচে কিন্তু সাকাম করে গেছে। অর্থাৎ তারা কিন্তু বেসিক্যালি যদি দেখি তাহলে কিন্তু আমেরিকা সারেন্ডার করেছে। আর এক্ষেত্রে আরেকটা সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে যুদ্ধবিরতি করে আমরা নাচছি, এখানে বিনা ইসরায়েল কথা হয়েছে, অথচ এই যুদ্ধটা আসল যদি দেখি তাহলে ইসরায়েলের সঙ্গে ইরানের, কোনো অবস্থাতেই আমেরিকার সঙ্গে প্রথমত নয়। আমেরিকা ইসরায়েলকে বাঁচাতে বা ইসরায়েলের সঙ্গে সঙ্গ দিতে, এবং আমেরিকারও নিজের স্বার্থ আছে, বিকজ তেলের লবিটা ডোনাল্ড ট্রাম্পের উপর বা ইউএস এর উপর প্রেশার আছে, বিকজ তেলের লবির পয়সা দিয়ে উনি প্রেসিডেন্ট হওয়ার আগে সেই তেলের লবির পয়সা উনি খরচা করেছেন ওনার ক্যাম্পে, কাজে তেলের লবিকে রিটার্ন দিতে হবে। প্লাস আমেরিকার বা ডোনাল্ড ট্রাম্পের বরাবরের ইচ্ছা যে ইরানের যে তেলের যে বাজারটা অর্থাৎ তেল উৎপাদনের যে জায়গাটা, সেই মার্কেটটা আমেরিকা কন্ট্রোল করবে।
তো যার ফলে এইটা ছিল উদ্দেশ্য, তার সঙ্গে আনুষঙ্গিক যুদ্ধের অস্ত্র বেচা, আরও অনেক কিছু ছিল, মিডল ইস্টে নিজেদের একটা আধিপত্য বিস্তার করা, এইগুলো। যার ফলে আজকের দিনে যদি দেখি তাহলে কিন্তু আমেরিকার লিডারশিপের কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আয়াতুল্লাহ খোমেনি থেকে শুরু করে অনেক লিডারশিপের অনেকে মারা গেছেন। খামেনেইয়ের এখনো এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না যে তিনি কি কন্ডিশনে আছেন। বাট আমরা যদি ওভারঅল দেখি তাহলে লিডারশিপ মারা যাওয়াতেও বা লিডারশিপের অ্যাবসেন্সেও কিন্তু ইরান কোনোভাবে ভেঙে পড়েনি। তারপরের নেক্সট লেভেল, তারপরের নেক্সট লেভেল, তারপরের নেক্সট লেভেল, এইভাবে ওদের কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু লিডারশিপ রেডি হয়ে রয়েছে এবং তারা কিন্তু তাদের মতন করে প্রিপারেশন নিয়ে রয়েছে। ফলে তারা কিন্তু ফেইলিয়ারের রাস্তাতে হাঁটেনি। যার ফলে আজকের দিনে যদি তাকিয়ে দেখি তাহলে কিন্তু ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই দুর্বল দেখিয়েছে, আজকের দিনেও কিন্তু দুর্বল দেখাচ্ছে। আর এই যে যুদ্ধ, এটা কিন্তু চোখে আঙুল দিয়ে ইউএসএর শক্তি সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে, দেশগতভাবে, লিডারশিপের হিসাবে তাদের কি এফর্ট আছে বা তাদের ক্যাপাসিটি কি, সবভাবে কিন্তু আজকে সারা বিশ্ব কিন্তু তাদেরকে অবজার্ভ করছে। তাদের মধ্যে স্পেসিফিক্যালি যদি মেনশন করতে চাই তাহলে রাশিয়া আছে, চায়না আছে, ইভেন ইন্ডিয়াও আছে, ইভেন পাকিস্তানও আছে। তারা কিন্তু প্রত্যেকে নিজের নিজের মতন করে ওয়াচ করেছে। ইভেন একটা দেশের কথা না বললে নয়, সেটা হচ্ছে কিম জং উনের দেশ, দ্যাট ইজ উত্তর কোরিয়া। কারণ কি উত্তর কোরিয়া আর আমেরিকার মানে সম্পর্ক, অম্লমধুরের যে সম্পর্ক, সেটা সবার কাছে, আমাদের কাছে জানা। কাজে নর্থ কোরিয়াও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমেরিকার এই সমস্ত স্টেপ অবজার্ভ করেছে এবং তারা তাদের মতন করে রিডিং করেছে। ফলে রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া, পাকিস্তান, ইভেন জার্মানি, জাপান, আজকের দিনে ইন্ডিয়া, প্রত্যেকে কিন্তু আমেরিকাকে জাজ করছে বা আমেরিকাকে নাপছে। ইভেন তাইওয়ানের মতন দেশ, তার কারণ হচ্ছে তাইওয়ান কিন্তু অনেকটা আমেরিকার উপর ভরসা করেছিল, যে ভরসাটা আজকের দিনে আমার মনে হয় না তাইওয়ানের আছে বলে। ফলে আজকের দিনে যদি দেখি যুদ্ধতে, এই যে যুদ্ধটা যেটা হলো, এর ফলে আজকের দিনে মিডল ইস্ট, ইউরোপিয়ান, অ্যাক্রস দ্য কান্ট্রিজ, এশিয়ান কান্ট্রিজ সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আমেরিকাকে কিন্তু আজকের দিনে নিজের ক্রেডেনশিয়াল তৈরি করতে গেলে এই দেশগুলোর সঙ্গেও কিন্তু একটা ভালো রিলেশন তৈরি করতে হবে এবং এই দেশগুলোর বিশ্বাস অর্জন করতে হবে। আজকের দিনে আমেরিকাকে আর কেউ বিশ্বাস করে না, কোনো অবস্থাতেই না। যার ফলে এই যে 4 মাসের যুদ্ধ কিন্তু আলটিমেটলি অনেক কিছু ওপেন করে দিয়ে গেছে, আমেরিকার ক্যাপাসিটিও কিন্তু বুঝিয়ে দিয়ে গেছে এবং এর ফলে কিন্তু প্রত্যেকটা দেশ নিজের নিজের মতন করে প্রিপারেশন নিয়েছে বা নিতে পেরেছে। আর ফলে আমেরিকান যুদ্ধাস্ত্রগুলো তাদের এফিকেসিও কিন্তু বোঝা গেছে এবং সেক্ষেত্রে কিন্তু ইরান, আবার বলবো যে ইরান কিন্তু এগিয়ে গেছে। তার কারণ হচ্ছে আমেরিকার যে যুদ্ধাস্ত্র সেগুলো যে পরিমাণ বহুল দাম, সেই অনুযায়ী কিন্তু ইরানের অস্ত্র অনেক সস্তা। আজকে পার ডে কিন্তু আমেরিকার যুদ্ধ করতে পার ডে আমেরিকার খরচা আছে 8,500 কোটি টাকা পার ডে। সেখানে ইরানের পার ডের ক্ষতি আছে অ্যাভারেজ অ্যাপ্রক্সিমেটলি 470-75 থেকে 500 কোটি টাকা পার ডে, অর্থাৎ প্রায় 18 থেকে 20 গুণ কম। মানে ইরানের যা ইনভেস্টমেন্ট হচ্ছে পার ডে, তার 18 থেকে 20 গুণ বেশি লাগছে হচ্ছে আমেরিকার। অর্থাৎ ঘুরিয়ে যদি বলি তাহলে একটা হিসাবে দেখা গেছে ইরানের 1 টাকা ক্ষতি করতে গিয়ে, ক্ষতি করার জন্য বেসিক্যালি আমেরিকার 60 টাকার খরচা হচ্ছে। এবার এইটা দিয়ে আমেরিকা নিজের ফেস সেভিং করার জন্য যুদ্ধ জয় বলে যাচ্ছে। তার কারণে নভেম্বরে ওর মিড টার্ম ইলেকশন আছে, তার আগে অবস্থা খারাপ হবে। আমেরিকার ইকোনমিও অলরেডি মানে নিচের দিকে যাচ্ছে। অলরেডি 39 ট্রিলিয়ন ডলারের মতন আমেরিকার কিন্তু ডেট আছে, অর্থাৎ ঋণ আছে, সেটাও কিন্তু কভার আপ করতে হবে। তাহলে ওভারঅল এই 4 মাসের যুদ্ধে যদি দেখি তাহলে বড় বড় বুকনি হলো এবং বড় বড় কথা হলো, ফাইনালি কিন্তু কনক্লুশন যেটা এলো সেটা কিন্তু হার হলো। তো যার ফলে এই যে যুদ্ধবিরতি বলে যা কিছু আলোচনা চলছে বা যা কিছু আমরা দেখতে পাচ্ছি গত 2 দিন ধরে, আমি আমার মতন করে বিশ্লেষণ করলাম যে এর আসল জায়গাটা কোথায়। এটাকে যদি পোস্টমর্টেম করি তাহলে এর থেকে কি বেরোচ্ছে বা কি দাঁড়াচ্ছে। আপনারা আপনাদের মতন করে আপনাদের ওপিনিয়ন কমেন্ট বক্সে রাখবেন। আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন, নমস্কার।